আন্তর্জাতিক জলসীমা পেরোনোর অভিযোগে আটক বাংলাদেশি ট্রলারের মৎস্যজীবীর কাছ থেকে উদ্ধার হলো ভারতীয় আধার। জিজ্ঞাসাবাদের সময় রবীন্দ্র দাস নামে ওই মৎস্যজীবীর কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড। আদতে বাংলাদেশি হলেও কাকদ্বীপের অক্ষয়নগরে বাস করতেন রবীন্দ্র দাস, এমনটাই খবর সূত্রে। ভারতে ঢুকতে না পেরে ট্রলারে চেপে জলসীমা পেরিয়ে ঢোকার চেষ্টা। তদন্তে পুলিশ। গতকাল বাংলাদেশি ট্রলার এফপি সাগরকে আটকে 28 জন মৎস্যজীবীকে পাকড়াও করা হয়েছে। এদের 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। আর সেই বাংলাদেশি ট্রলারের মৎস্যজীবী রবীন্দ্র দাসের কাছ থেকেই উদ্ধার হলো ভারতীয় আধার। এবং সূত্র মারফত জানা গিয়েছে যে আদতে বাংলাদেশি হলেও কাকদ্বীপের অক্ষয়নগরে বাস করতেন এই মৎস্যজীবী। ফের রাজ্যে আসছেন অমিত শাহ। মায়াপুরে ইসকনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার কলকাতা থেকে কপ্টারে মায়াপুরে যাবেন তিনি। শাহের এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। নতুন বছরে এই নিয়ে দ্বিতীয়বার, এক মাসের মধ্যে দুবার ফের ভোটমুখী পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। তবে এবার তার রাজ্য সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। বুধবার কলকাতায় আসবেন অমিত শাহ। দুপুর 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চলে যাবেন মায়াপুর। সেখানে ঘণ্টা দুয়েক থাকার কথা রয়েছে তাঁর। বিকেলে মায়াপুর থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন তিনি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক কোনো কর্মসূচি না থাকলেও ভোটমুখী রাজ্যে নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি আসছেন, আর তা নিয়ে রাজনৈতিক তরজা হবে না, তা কি সম্ভব? ভোট আসা মানেই অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের ডেলি প্যাসেঞ্জারই তো। ওনারা আসবেন, যাবেন, ঘন ঘন আসবেন, ঘন ঘন যাবেন। ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরোবে, তারপর আর আসবেন না। এ তো আমাদের দেখে অভ্যাস। এর বাংলায় ওনাদের যাতায়াতের কোনো প্রভাব, কোনো বাংলা রাজনীতি, উন্নয়ন, মানুষের সঙ্গে তাদের সম্পর্কও নেই, প্রভাবও নেই। মাননীয় গৃহমন্ত্রীজি আসবেন মায়াপুরে। গৌড়ীয় মঠ সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের সাথে বসবেন। মাননীয় অমিত শাহজির বহুদিনের ইচ্ছে ছিল আসার। এর আগেও একবার আসার তার ব্যবস্থা হয়েছিল, কিন্তু প্রোগ্রাম কোনো কারণে ক্যান্সেল হয়, একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। সেই সময় বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে যান অমিত শাহ। সূত্রের খবর, কলকাতা ও তার আশপাশের 28টি আসনের মধ্যে 20টি জয়ের টার্গেট বেঁধে দেন তিনি। এ ঠিক এক মাসের মাথায় 30শে জানুয়ারি দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর ও দক্ষিণবঙ্গে তার জোড়া কর্মসূচি করেন তিনি। ব্যারাকপুরে কর্মী সম্মেলনের পর শিলিগুড়িতে সাংগঠনিক সভা করেন অমিত শাহ। আর এবার মায়াপুর ঘুরেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। তৃণমূলের ব্যর্থতা তুলে ধরতে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় চার্জশিট প্রকাশ করল বিজেপি। মানুষই ওদের চার্জশিট দেবে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। চার্জশিট, তবে পুলিশের নয়। 26-এর বিধানসভা ভোটের আগে এটাই এবার অস্ত্র রাজ্য বিজেপি। তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরছে তারা, যার পোশাকে নাম দেওয়া হয়েছে চার্জশিট। কলকাতা থেকে জেলা সোমবারও বিভিন্ন জায়গায় সেই চার্জশিট পেশ করলেন বিজেপির নেতা নেত্রীরা। 21-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে শক্তি বাড়ালেও কলকাতা কিংবা শহর লাগোয়া কোনো বিধানসভা কেন্দ্র দখল করতে পারেনি বিজেপি। ভোটে কলকাতায় একচেটে আধিপত্য বিস্তার করে তৃণমূল। এবার শহরাঞ্চলে তৃণমূল ও তাদের প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরতে এদিন চার্জশিট প্রকাশ করল রাজ্য বিজেপি। কলকাতা উত্তরে কেয়া ঘোষ এবং কলকাতা দক্ষিণে রুদ্রনীল ঘোষ। বহু কাজ তারা প্রথমত করেনি। মানুষ যাতে অসুবিধায় না পড়ে, মানুষের ট্যাক্সের টাকায় সেই কাজগুলিকে সম্পূর্ণ না করে যাতে মানুষ অসুবিধায় পড়ে এবং কিছু দুষ্ট চক্রের কাছে অবৈধভাবে টাকা যায়, পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিমিনালরা অর্থ রোজগার করে, বা কোথাও পুলিশের সহায়তায়, তৃণমূল নেতাদের সহায়তায়। 15 বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি, তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে, চার্জশিটে মূলত এগুলোই তুলে ধরছে বিজেপি। যেমন এদিন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেন সুকান্ত মজুমদার। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে। বিধায়ক সাংসদরা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ এবং বিধায়ক আছে,
তারা দাঙ্গা করেছে। তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান দাঙ্গাতে জড়িত, এই ধরনের অভিযোগ এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে লোক ঢুকে দাঙ্গা করেছে। তার পুলিশ পরে রিপোর্ট দিয়ে মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী প্রমাণিত করেছেন। এই বিধানসভাগুলোর মধ্যে এমন কিছু বিধানসভা আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। বর্ধমানে অগ্নিমিত্রা পাল এবং ডেবরায় বিজেপির চার্জশিট প্রকাশ করেন রাহুল সিনহা। ওদের চার্জশিট কি জিনিস, বিজেপিকে এবারের আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ভরপুর বুঝিয়ে দেবে, 30 পার হবে না। ভোটে পশ্চিমবঙ্গবাসী কাকে চার্জশিট ধরাবে, উত্তর মিলবে ভোটের ফলাফলে। সমক লাহিড়ী, সুদীপ্ত আচার্য, সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে যুবসাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, যেখানে 1 এপ্রিল থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে 1,500 টাকা। কিন্তু আবেদনকারীদের একাংশই বলছে ভাতা দিয়ে হয়তো সাময়িক কিছু দেওয়া হবে, চাই স্থায়ী চাকরি। কর্মসংস্থান হোক এটাই চাইছি, ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কারো টিউশন করে দিন গুজরান হয়, কেউ বা অল্প স্বল্প কিছু আয় করেন, কিন্তু স্থায়ী চাকরি এখনো জোটেনি। কবে জুটবে তারও নিশ্চয়তা নেই। এই অবস্থায় যুবসাথীর 1,500 টাকার জন্য লাইনে অসংখ্য তরুণ তরুণী, অনলাইনেও চলছে ফর্ম ফিল আপ। কিন্তু সবার মুখে একটাই কথা, কয়েকদিন কয়েক মাসের জন্য ভাতা ঠিক আছে, কিন্তু আসলে দরকার স্থায়ী চাকরি। বর্তমানের জন্য বলবো ঠিক আছে, এটা যেহেতু আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমরা, আর কিন্তু এটা সন্তুষ্ট নয় আমরা। এতে আমরা চাইবো যে মাননীয় যাতে আরো আমাদের জন্য কিছু আরো পদ খালি করুন, রিক্রুটমেন্ট যাতে প্রতিনিয়ত হয় বছরে বছরে। নন্দীগ্রামের বাসিন্দা সৈফুদ্দিন খান MA BEd, কিন্তু বেকার। ভাতার লাইনে দাঁড়িয়ে তিনিও চান চাকরি। কর্মসংস্থানের দিশাও কোনো কিছু নেই, তাই বাধ্য হয়েই ভাতা নিতে হচ্ছে। কারণ কর্মসংস্থান হলে তো খুব ভালো হতো। আমরা অপরাধ করেছি বাংলায় জন্মগ্রহণ করে। টালিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা প্রীতম দত্ত 2018 সালে স্নাতক, সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সঙ্গে টিউশন পড়ান। তার মুখেও সেই স্থায়ী চাকরির কথা। সাময়িক একটা হেল্প তো হবে, কর্মসংস্থান হোক এটাই চাইছি, ভাতা দিয়ে সাময়িক চলবে, লং টার্মে তো এটা চলবে না। লং টার্মে চাকরির কোনো বিকল্প নেই। কর্মসংস্থান তো চাইছি, এখন আসছে ওর যদি একটু খরচ ওঠে উঠবে। আবেদন একটাই হচ্ছে চাকরি, এছাড়া আর কিছুই না। যেটা এখন পাচ্ছি ঠিক আছে, চলো হাত খরচা উঠে যাবে, মেন হচ্ছে জবটা। কেউ কেউ তো পরীক্ষা দিতে দিতে সরকারি চাকরির আশা প্রায় ভুলতে বসেছেন। দায় পড়ে এসছে আর কি, মানে এটাতে তো ভোটের আগে যা সন্তুষ্ট করা যাকে বলে, হাতে কিছু 1500 টাকা বা এরকম কিছু একটা দিয়ে সন্তুষ্ট মানুষ করছে, ভোট চাইছে মানুষের কাছ থেকে। সরকারি চাকরি আশা করছেন না? এই তো সরকারের উপরে কি আশা করবো? সরকারি চাকরি এত 26,000 ছেলে ইয়ে হয়ে গেল, চলেই গেল, আমরা চাকরি পাবো? কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত একমাত্র ছেলের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। বলছেন বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পেয়ে বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। কোম্পানি কাল 2 দিন হচ্ছে, 3 দিন ছেলের যদি কিছু একটা না হয় আমি মরেও বাঁচবো না। যে অঞ্জন দত্তের সেই গান, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এই তরুণ তরুণীরাও মনে প্রাণে চান এই কথাটায় প্রিয়জনকে বা প্রিয়জনেদের বলতে, কিন্তু কবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.